ये वो 12 राज्य हैं जहां पर कल से एसआईआर शुरू होने वाला है। वेस्ट बंगाल, इन 12 राज्यों में कुल मतदाता 51 करोड़ के लगभग हैं। বছর ঘুরলে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন, তার আগে বেজে গেল এসআইআর দামামা। বিহারের পর এবার দ্বিতীয় পর্যায়। মঙ্গলবার থেকে পশ্চিমবঙ্গ সহ 12 রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হয়ে যাচ্ছে এসআইআর। পশ্চিমবঙ্গের পাশাপাশি গুজরাট, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, তামিলনাড়ু, কেরল, ছত্তিশগড়, গোয়া, কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, লাক্ষাদ্বীপ, পুদুচেরিতে হবে এসআইআর। আন্দামান এন্ড নিকোবর আইল্যান্ড यूनियन टेरिटरी, स्टेट छत्तीसगढ़, गोवा, गुजरात, केरल, यूनियन टेरिटरी लक्षद्वीप, मध्य प्रदेश, पुदुचेरी यूनियन टेरिटरी, राजस्थान, तमिलनाडु, उत्तर प्रदेश, वेस्ट बंगाल। বিহারে এসআইআর শুরু হওয়ার পর থেকেই বিতর্কের ঝড় বয়ে গেছে পাটনা থেকে দিল্লি। ভোটে সুবিধা পেতে বিজেপি নির্বাচন কমিশনকে কাজে লাগাচ্ছে বলে অভিযোগে সরব হয় বিরোধীরা। যদিও যাবতীয় অভিযোগ উড়িয়ে নির্বাচন কমিশন জানিয়ে দেয় গোটা দেশেই হবে এসআইআর, অর্থাৎ পশ্চিমবঙ্গে ভোটার তালিকার সংশোধনের কাজ শুরু হওয়াটা ছিল স্রেফ সময়ের অপেক্ষা। কারণ নভেম্বরে বিহারে ভোট হয়ে যাওয়ার পর আগামী বছরের প্রথম দিকে বিধানসভা ভোট হবে এ রাজ্যে। তাই এসআইআর শুরু হওয়ার অনেক আগে থেকেই তেতে উঠেছিল পশ্চিমবঙ্গের রাজনীতি। সামনে এসআইআর আর পেছনে কি? পেছনে মির্জাপুর স্যার, ভোটের নামে এসআইআর, পেছনে মির্জাপুর স্যার, এনআরসি। সঠিক এসআইআর হলে গত 10-12 বছরে বাংলাদেশের মুসলমান যেভাবে ঢুকেছে কাঁটাতারের মেড়া না থাকার ফলে, তাতে 1 কোটিরও বেশি নাম বাদ যাওয়া উচিত। এই আবহেই মঙ্গলবার থেকে পশ্চিমবঙ্গে শুরু হয়ে যাচ্ছে এসআইআর। জানিয়ে ইতিমধ্যে তৃণমূল বিজেপির মধ্যে হুমকি হুঁশিয়ারি চলছে। আমরা এসআইআর রুখবো, একটা বৈধ ভোটারের নাম যদি বাদ যায় তাহলে আগুন জ্বলবে, রক্তগঙ্গা বইয়ে দেবো বাংলা জুড়ে। পুরো যদি আমাদের যারা যে কোনো একটা ভোটার, যারা যে ভোটার তালিকা থেকে একজনকে যদি বাদ করে, তাহলে আমাদের এই হরিশ্চন্দ্রপুরের সমস্ত লোক এবং আমরা হরিশ্চন্দ্রপুরকে লন্ডভন্ড করে দেব। আর কত লন্ডভন্ড করতে পারেন আমরা দেখব। তৃণমূলের নেতাদের কথায় রাস্তায় নামবেন না। রাস্তায় নামলে সেন্ট্রাল বাহিনী নামবে, যেরকম মুর্শিদাবাদে নেমেছিল। যদি ভ্যান্ডালিজম করেন, দোকান ঘর পোড়ান, বাড়িতে আক্রমণ করেন, তৃণমূলের কোন নেতার ছেলের জীবন যাবে না। সেন্ট্রাল বাহিনী নামলে করে কিন্তু গুলি চলবে, আপনার বাড়ির লোকেটার গুলি লাগবে। সুকান্ত মজুমদার কি বললে? এসআইআরে বাধা দিলে নাকি গুলি চলবে। বাপের বেটা যদি থাকে সুকান্ত মজুমদার, কলকাতায় একটা গুলি চালাও, দেখবো কত বড় ক্ষমতা আছে ভারতের জনতা পার্টির। সুকান্ত মজুমদারের গুলি চলবে, আমরা দেখতে চাই। এই আবহেই সোমবার এসআইআর নিয়ে মুখ্য নির্বাচন কমিশনের সাংবাদিক বৈঠকে বারবার উঠে আসে পশ্চিমবঙ্গের প্রসঙ্গ। पश्चिम बंगाल से कई बार ये बात आई है कि वो होने नहीं देंगे एसआईआर। ऐसी सिचुएशन में इस चुनाव आयोग क्या करेगा? आपने कहा सर कि कोई गतिरोध नहीं है पश्चिम बंगाल में। सर, बिहार के एसआईआर के वक्त जो श्रंक हुआ था इलेक्टोरल रोल, वो लगभग 6% था सर। लेकिन बिहार के मुकाबले अगर पश्चिम बंगाल देखा जाए तो पूर्व में भी बहुत ही वोलाटाइल स्टेट रहा है। अभी जब से अनाउंसमेंट हुई है पैन इंडिया एसआईआर की, पश्चिम बंगाल खासकर टीएमसी के नेताओं ने कहना शुरू कर दिया है कि देयर विल बी ब्लड बाथ इन वेस्ट बंगाल इफ वोटर्स आर डिलीटेड। तो ऐसे में what will election commission do to counter and restore faith, because West Bengal is different as compared to other states? প্রশ্নের উত্তরে রাজ্য সরকারকে তার দায়িত্ব মনে করিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। स्पष्ट करना चाहता हूं कि संविधान के अंतर्गत हर संवैधानिक संस्था को अपना दायित्व निभाना होता है। आर्टिकल 324 सब क्लॉज 6 के तहत मतदाता सूची तैयार करने के लिए या मतदान कराने के लिए जिन भी चुनावी कर्मियों की आवश्यकता चुनाव आयोग को होगी, वो राज्य सरकार मुहैया करा के डेपुटेशन पर देने के लिए बाध्य है। इसी तरीके से कानून व्यवस्था की जो आपने बात की, वो राज्य सरकार की संवैधानिक जिम्मेदारी है और मुझे इसमें कोई भी संकोच नहीं है कि हर राज्य सरकारें चुनाव आयोग की तरह ही अपनी पूरी संवैधानिक
दायित्व का निर्वहन करेंगी। एक दल बोलছে যে একটা নাম বাদ গেলে ফল ভুগতে হবে, লন্ডভন্ড হয়ে যাবে। আরেক দল বলছে এসআইআর না হলে রাষ্ট্রপতি শাসন জারি হবে। কেউ বলছেন বেঁধে রাখবো, কেউ বলছেন আটকে রাখবো, কেউ বলছেন লন্ডভন্ড করে দেবো। কি হবে শেষ পর্যন্ত? কিষাণকে দিয়ে শুরু করি। দেখুন, প্রথম কথা হচ্ছে যে এসআইআরের যতদূর আমি বুঝেছি যে তার একটা পূর্ব শর্ত আছে। সে পূর্ব শর্ত হলো যে এসআইআরের আগে একটা সেন্সাস হয়। এই ক্ষেত্রে যখন সেন্সাস নেই, তারপর যদি কেন্দ্রের শাসক দল এবং কিভাবে তারা নির্বাচন কমিশন নিয়োগ করেছে সেটা সারা দেশ জানে, আমরা সকলেই জানি। তো তারপরে সেন্সাসবিহীন অবস্থায় যখন তাদের নেতারা বলে 2 কোটি মানুষকে বাদ দেব, 1.5 কোটি মানুষকে বাদ দেব, 1,20,00,000কে বাদ দেব, এবং তারা যে সে লোক নয়, দলের নেতা এবং কেন্দ্রীয় মন্ত্রী, মোদির সাথে সকাল বিকেল তারা কথাবার্তা বলে, তো তখন মানুষের মনে একটা সন্দেহর দানা বাঁধে। এবং বলে রাখি, ভারতবর্ষের আরো হিংসা ছড়াবে না তো? মানে আমাদের রাজ্যে তো ভোটের দিনে হিংসা দেখেছি, এসআইআর এ হিংসা দেখব না তো? যে আমাদের পশ্চিমবাংলা ভারতবর্ষের আরো বাকি 28টা রাজ্যের মতো নয়। আমাদের একটা দেশভাগের একটা লেগাসি বা ব্ল্যাক লেগাসি আছে। সুতরাং এইখানে না, পাঞ্জাবে পপুলেশন এক্সচেঞ্জ হয়েছিল, আমাদের এখানে হয়নি। তো এবার আমরা চাই না যে কোনো বৈধ ভোটার, তার কারণ হচ্ছে পাশে বিহারে দেখছি এত চেঁচামেচি করে ফরেনার পাওয়া গেছে, কখনো কেউ বলছে 12, কেউ বলছে 40, ধরে নিলাম 40। তাহলে যদি এই 40 জনের জন্য একটা 8-10 কোটি মানুষকে এইভাবে মানে লাইনে দাঁড় করা হয়, যেভাবে আমরা নোটবন্দি দেখেছি বা বাকি জায়গায়, তখন মানুষ লাইনে দাঁড়ানো নেই। তুমি যেটা বললে যে জনশুনানি হয়নি বলে এসআইআর হবে না, সুপ্রিম কোর্টও এই কথা বলেনি। আমি বলছি সুপ্রিম কোর্টের ওপর আমি যদি জাস্ট গোয়িং বাই সুপ্রিম কোর্ট রুলস। হ্যাঁ, সুমনদা, এই যে একটু আগে যে ডিজিটাল যোদ্ধার কথা বললে, এটা হচ্ছে ডিজিটাল যোদ্ধার লাইভ ডেমনস্ট্রেশন হয়ে গেল, এটাই হচ্ছে ডিজিটাল যোদ্ধা না। কিন্তু তোমাদের দুটো দলের কাছেই রহস্য। আমার প্রশ্ন থাকবে যে এই আমি লাঠালাঠি রক্তারক্তি হয়, এসআইআর নিয়ে আবার একটা পর্ব শুরু হয়ে যাবে। আমি বলে দিচ্ছি তোমাকে পূর্ব শর্ত। কৃষ্ণদা বলেন পূর্ব শর্ত একটাই, 2002 সালের এসআইআর এর লিস্টে আপনার নাম আছে, উত্তর হ্যাঁ অথবা না। হ্যাঁ আছে, লেটা চুকে গেল, না নেই কারণ আপনার ওই সময় 18 বছর বয়স হয়নি, তাই জন্য নেই। আপনার বাবার নাম আছে, আপনার মায়ের নাম আছে, আপনার ঠাকুরদার নাম আছে, তাহলে পরে এত সহজ বিষয়টাতে এত ভয়, এত জটিলতা কেন? আমি আগের জবাবটা আমি সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছি। যে মন্দিরের কথাটা হলো, আমাদের স্ট্যান্ড পয়েন্ট আজও একটাই আছে, ভারতবর্ষে 33,000 ধ্বংস হওয়া মন্দিরের মধ্যে মাত্র 3টি, অযোধ্যা, শ্রীকৃষ্ণ মথুরা এবং কাশী বিশ্বনাথ আমরা ফেরত চাইছি। এর বাইরে আমরা আর কিছু চাইনি, সেটা তখনও ছিল, এখনো আছে। আমি তো এটা প্রথম শুনলাম। আমার ভালো লাগতো এটা শুনলে যে ভারতবর্ষে যারা অভুক্ত অবস্থায় রাতে ঘুমোতে যায় প্রত্যেকের ভরপেট খাবার চাইছি, সোজা কথা। আমার কথা হচ্ছে যে এই যে এতগুলো এসআইআর নিয়ে বলল, এসআইআর এর প্রথম জিনিস হচ্ছে যে পাশের রাজ্যতে যে এসআইআর দেখছি, সেই এসআইআর এর পর ফরেনারের তথ্য দিলাম, এবং বর্তমান লিস্টে দেখা যাচ্ছে 14 লক্ষ মানুষ যাদের সরাসরি নজরদারিতে। কিষাণু, আমি একদম সরাসরি আধার কার্ড মানে বৈধতা অবধি সুপ্রিম কোর্ট এনশিওর করেছে, তো তাতে আপত্তি কেন? প্রথম কথা হচ্ছে, আমি আবার বলছি, 2002 এর পর আমরা জানি ওপার বাংলাতে কতবার সেখানকার সংখ্যালঘুরা নিগৃহীত হয়েছে, এবং তারপরে 2004 সালে 2008 সালের ইতিহাস আমরা জানি। তো এইবার এগুলোকে আজকে তাহলে সিএর বিরোধিতা করছে কেন? এগুলো যদি মানো তাহলে সিএর বিরোধিতা করছে কেন? তাহলে 1.5 কোটি অবৈধ ভোটার কার্ড কি ভাই রেশন কার্ড বাদ গেল কি করে? আধারের লিংকিং এর সঙ্গে আরে কি বলছো কিষাণদা? ভেবে বলো, ভেবে নিয়ে বলো, সব এত কথা বলে লাভ নেই। কি কথা বললি বুদর করে চলে যাচ্ছে। শুনে না, কথা হলো সিএ এর বিরোধিতা আমরা তখনও করেছিলাম, আজকেও করছি। তার কারণ হচ্ছে সিএ তে যদি পূর্ব বাংলার নিপীড়িত মানুষ তার নিয়ম অনুসারে নাগরিকত্ব পেত, তাহলে বিজেপি পরিসংখ্যানটা দিক না যে এত ক্যাম্প তো করলো। 2024-এর আগে এত ক্যাম্প করেছে মতুয়া মানুষদের, আজকে ঠাকুরনগরে, আজকে কুচবিহারে এত ক্যাম্প করে কত মানুষকে ওরা সিএ নাগরিকত্ব দিয়েছে। সম্ভব নয়, এটা বিজেপির জমিদারদের নিয়ম। তাহলে সেই মানুষগুলো কোথায় গেল? তাহলে সেই মানুষগুলো কোথায় গেল?
মঙ্গলবার থেকেই পশ্চিমবঙ্গে শুরু এসআইআর অর্থাৎ ভোটার তালিকার বিশেষ সংশোধন। এই প্রক্রিয়ায় কাদের নতুন করে নাম তুলতে হবে, কাদের কি নথি দিতে হবে, কাদের কোনো নথি দিতে হবে না, তা আরও বিশদে জানিয়েছে নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গে শেষবার এসআইআর হয়েছিল 2002 সালে, তাই সেই বছরের ভোটার তালিকার ভিত্তিতেই এ রাজ্যে এসআইআর প্রক্রিয়া এগোবে। ইতিমধ্যে পশ্চিমবঙ্গের 2002 সালের ভোটার তালিকা মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। 2002 সালে তালিকায় যাদের নাম রয়েছে তাদের এবার আর কোনো নথি দিতে হবে না। 2002 সালের তালিকায় মা বাবার নাম থাকলেও আর কোনো নথি লাগবে না। শুধু কমিশনের ওয়েবসাইটে গিয়ে ম্যাচিং প্রক্রিয়া করে নিতে হবে, যা ভোটাররা নিজেরাই করে নিতে পারবেন। 2002 সালের ভোটার তালিকায় যাদের নিজেদের বা মা বাবার নাম নেই তাদের নথি দিয়ে নাম তুলতে হবে। এক্ষেত্রে কোন কোন নথি দেওয়া যাবে? কেন্দ্রীয় অথবা রাজ্য সরকারের কর্মী হিসেবে কাজ করেছেন অথবা পেনশন পান এমন পরিচয়পত্র। 1987 সালের 1 জুলাইয়ের আগে ব্যাংক, পোস্ট অফিস, এলআইসি, স্থানীয় প্রশাসনের দেওয়া যে কোনো নথি, বার্থ সার্টিফিকেট, পাসপোর্ট, মাধ্যমিক বা তার পরের শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, রাজ্য সরকারের উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া বাসস্থানের শংসাপত্র, ফরেস্ট রাইট সার্টিফিকেট, জাতিগত শংসাপত্র, কোনো নাগরিকের ন্যাশনাল রেজিস্টার, স্থানীয় প্রশাসনের দেওয়া পারিবারিক রেজিস্টার, জমি অথবা বাড়ির দলিল। এছাড়া সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী পরিচয়পত্র হিসেবে আধার কার্ড দেখানো যাবে, তবে তা দেখিয়ে নাগরিকত্বের দাবি করা যাবে না। নির্বাচন কমিশন জানিয়েছে आधार कार्ड संगे 11टी नथिर जेकोनो एकटी दिते हबे। माननीय सुप्रीम कोर्ट के कई आदेश हैं जहां पर कि ये कहा गया कि आधार जन्म तिथि का प्रमाण नहीं है और इसका ध्यान रखते हुए आधार अथॉरिटी ने अपना नोटिफिकेशन जारी किया और आज भी अगर आप कंप्यूटर से अपना नया आधार डाउनलोड करते हैं तो उसमें लिखा होता है आधार कार्ड पर ही कि आधार कार्ड न तो जन्म तिथि का प्रमाण है, न डोमिसाइल का और न कि नागरिकता का। आधार कार्ड आइडेंटिटी का प्रमाण है। निर्वाचन कमिशन জানিয়েছে কেউ রাজ্যের বাইরে গেলে বা প্রবাসীরা অনলাইনেও ফর্ম পূরণ করতে পারবেন। जो लिंक दिया गया है voters.eci.gov.in पर कोई भी देख सकता है और इस मैचिंग को स्वयं भी कर सकता है। বয়স্ক বা অসুস্থরা কিভাবে এই প্রক্রিয়ায় অংশ নেবেন তাও জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। जो वल्नरेबल ग्रुप्स होते हैं, खास तौर से जो बुजुर्ग हैं या बीमार हैं या दिव्यांग हैं या कई बार हमारी बुजुर्ग महिलाएं हैं, तो इनको अगर किसी भी मैचिंग करनी है 2003 से या लिंकिंग करनी है, उन्हें कंप्यूटर नहीं आता, उनके पास मोबाइल नहीं है या उनको कोई सर्टिफिकेट बनवाना है, तो वॉलंटियर्स जो है वो या तो सरकारी कर्मचारी होते हैं या एनसीसी या एनएसएस के वॉलंटियर्स होते हैं, तो स्वयं उस व्यक्ति के लिए वो चले जाते हैं और वो कागज बनवा लेते हैं, जिससे कि हमारे मतदाताओं को कोई भी असुविधा नहीं हो। और इसकी वजह से आपने देखा होगा बिहार में जब 7.5 करोड़ मतदाताओं ने चुनाव आयोग के साथ कंधे से कंधा मिलाकर जब काम किया तो कोई भी परेशानी नहीं हुई। धापे धापे एगोबे एसआईआर प्रक्रिया। বুথ লেভেল অফিসার, ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার এবং অন্য আধিকারিকদের প্রশিক্ষণ হবে। তারপর আগের ভোটার তালিকার সঙ্গে তথ্য মিলিয়ে দেখা হবে। শেষে রাজনৈতিক দলগুলির সঙ্গে কথা বলে পুরো প্রক্রিয়া ব্যাখ্যা করা হবে। এরপরে এনুমারেশন পর্ব, সেখানে ফর্ম বিতরণ, সংগ্রহ এবং মিলিয়ে দেখার কাজ চলবে। এনুমারেশন ফর্মের কাজ মিটে গেলে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। যাদের নাম মেলেনি তাদের নোটিশ পাঠানো হবে। কারোর কোনো অভিযোগ বা আপত্তি থাকলে তার শুনানি হবে। সব ঠিকঠাক হলে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। বাড়ি বাড়ি এনুমারেশন দেওয়ার পর্ব চলবে 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর অবধি। খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে 9 ডিসেম্বর। খসড়া তালিকা নিয়ে কোনো অভিযোগ থাকলে তা জানানো যাবে 9 ডিসেম্বর থেকে 2026-এর 8 জানুয়ারি অবধি। হিয়ারিং এবং ভেরিফিকেশন চলবে 9 ডিসেম্বর থেকে 2026-এর 31 জানুয়ারি অবধি। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে 2026 সালের 7 ফেব্রুয়ারি। কেউ এসআইআর প্রক্রিয়ায় অংশ না নিলে, যথাযথ নথি দিতে না পারলে, একাধিক ভোটার তালিকায় কারোর নাম থাকলে তা বাদ যাবে। এই টানাপোড়ে নেই, হুমকি পাল্টা হুমকিতে বিএলওরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। আজকে তারা কেন্দ্রীয় বাহিনীর দাবি করেছেন, সেটাই স্বাভাবিক। আমি বলছি ভোট তো পরে, বিশ্বনাথ দা এসআইআর নিয়েই আবার রক্তারক্তি বেঁধে যাবে না তো? আশঙ্কা সেইখানে তো। দেখুন সুমনদা, ভোটের আগেই ভোট আমি বলছি, এসআইআরকে আমি বলছি এবার কিন্তু নির্বাচনের পর্যন্ত আপনাকে এগোতে হবে না। এসআইআর হলেই একটা ভোট, মানে এসআইআর এর প্রকৃতি দেখে আপনি বলতে পারবেন কোন দল জিতবে কোন দল হারবে, পরিষ্কার কথা।
কেন আমি বলছি এই কথাটা, তার কারণটা হলো যে শেষ পর্যন্ত এসআইআর হবে তো, মানে আমার ব্যক্তিগত অ্যাসেসমেন্ট আপনার স্টুডিওতে আমি বলেছি যে পশ্চিমবাংলায় কোনো প্রশাসনিক কাজ হয় না। সেটা মানে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা হতে পারে, সেটা কৃষি দপ্তরে কোনো কাজ হতে পারে, পৌরসভা দপ্তরে কাজ হতে পারে। পশ্চিমবাংলাতে প্রশাসনের যে কাজকর্ম নর্মালভাবে হওয়ার কথা হয় না, কারণ এখানে রাজনৈতিক তরজা তৈরি হয়ে যায়। একদিকে একজন বলবে 1 কোটি ভোটারকে বাদ দিতে হবে, তো আরেকজন বলবে যে একজন ভোটারও যদি বাদ যায় তাহলে আমরা মানে লন্ডভন্ড করে দিব। ফলে দিনের শেষে আমি আপনাকে বলছি এখানে ইলেকশন কমিশন কিন্তু আপনি দেখবেন যে এফআইআর কিন্তু করতে পারেনি, শেষ বিচারে কিন্তু একটা মধ্যপন্থা নিয়েছে। এই মধ্যপন্থা যদি নেয় তাহলে অ্যাডভান্টেজ তৃণমূল কংগ্রেসের। আর যদি সত্যি বলতে কি পশ্চিমবাংলার যা অবস্থা, মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিযোগটা বাম আমলে করতেন, আজও আমি বলছি ওই অভিযোগটা সত্যতা আছে যে পশ্চিমবাংলা মৃত ভোটার, ডবল এন্ট্রি বা ট্রিপল এন্ট্রি ভোটার এবং মানে মানে অবৈধ ভোটার, এইটা যদি ধরি তাহলে এটা প্রায় 80 লাখের কাছাকাছি আছে। এই ভোটারটা বাদ দিলে অঙ্ক কোন দিকে যাবে আপনিও জানেন না, আমিও জানি না। কিন্তু সব শেষে আমি একটা কথা বলবো, এই তৃণমূলের নেতারা বারবার করে বলছেন না যে আমরা মানে দেখে দিব, আমরা দরকার মানে ঘেরাও করব। যদি রাজনৈতিক অস্থিরতা তৈরি হয় তাহলে কিন্তু অ্যাডভান্টেজটা বিজেপি পাবে। কেন আমি বলছি, এই বিজেপির যে অর্গানাইজেশনাল স্ট্রেংথ, তাতে বিজেপি 60% বুথের বাইরে তার কোনো অস্তিত্বই নেই। ফলে এসআইআর হলো না হলো তাতে কিছু যায় আসে না। কিন্তু যদি এই তৃণমূল কংগ্রেসের নেতাদের যদি চরমপন্থা একটা অবস্থান থাকে, ঘেরাও করব মানে আমরা লন্ডভন্ড করে দেবো, এই অবস্থান থাকে, তাহলে এটা কিন্তু শেষ পর্যন্ত কিন্তু ইলেকশন কমিশন যদি কঠোর অবস্থান নেয় তাহলে কিন্তু রাষ্ট্রপতি শাসন জারির দিকে যেতে পারে। কেন? ইলেকশন কমিশন বলবে আমি যদি একটা বৈধ ভোটার তালিকাই তৈরি করতে না পারি, মানে ভোটার লিস্টই তৈরি করতে না পারি, কিসের ভিত্তিতে নির্বাচন করব? এইটা কিন্তু জম্মু কাশ্মীরে হয়েছে, এটা আসামে হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় কি সত্যি মানে প্রেসিডেন্ট রুল বা রাষ্ট্রপতি শাসনের দিকে দলকে নিয়ে যাবেন, নাকি দলকে সুষ্ঠুভাবে পরিচালনা করে এসআইআর থেকে উত্তীর্ণ হবেন? এটা মমতার কাছে আমি কৌস্তবের কাছে আসবো, কিন্তু তার আগে রবীন্দ্রনাথ আমি বলছি যে আরেকটা যেটা বিহারে আমরা দেখছি যে ইলেকশন কমিশনকে কার্যত রাজনৈতিকভাবে ভিলেন বানানো হয়েছে। তেজস্বী যাদব বলুন, রাহুল গান্ধী বলুন, আমি বলছি রাহুল গান্ধী তত্ত্ব দেয়, আমি বলছি যে এই মডেল পশ্চিমবঙ্গে কি কার্যকরী হবে? দেখুন, একটা কথা বলি যে এই মডেল কার্যকরী হতে গেলে সব দলকে এক জায়গায় আসতে হবে, যেখানে মানে বিজেপি ছাড়া বিরোধীরা যেটা বিহারে একের পর এক মিছিল বেরিয়েছে ইসির বিরুদ্ধে। অলরেডি আপনি শুনলেন সিপিএম এর বক্তব্য। সিপিএম বারবারই বলেছে যে কংগ্রেস, আমি এখানে এই চ্যানেলে বহুবার শুনেছি, তারা মুখপাত্ররা বলেছেন আমরা এসআইআর যে নামই হোক আমরা চাই ফলস ভোটার বাদ যাক, ডেড ভোটার বাদ যাক, লেফট ভোটার বাদ যাক, অনুপ্রবেশকারী যদি সত্যি অনুপ্রবেশকারী হয় তাদেরকে বাদ দেওয়া হোক। সুতরাং তাদের কোনো নিয়ে সমস্যা নাই, সমস্যা তৃণমূলের। যখন এইটা হয় তখন কিন্তু একটা গন্ডগোলের আশঙ্কা পাওয়া যায়। দেখুন, আমি একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের কাছে পেলাম যে উত্তর 24 পরগনায় 2002 সাল থেকে 2025 সালের মধ্যে এই যে দুটো মেলা থেকে ম্যাপিং করতে গিয়ে দেখা যাচ্ছে 65% গড়মিল হচ্ছে। এটা কি করে হতে পারে? এইরকম 50% গড়মিল হচ্ছে। 18 থেকে 24 বছর বয়সী ছেলের সংখ্যা, ছেলেমেয়ের সংখ্যা এত বেড়ে গেল, বা মৃতের সংখ্যা বা বাড়ি বদল করেছে এত, এই প্রশ্ন আমাদের আছে। সেই জায়গাটা কিন্তু মানে সেই জায়গা মোবিলাইজ করে সম্পূর্ণভাবে তৃণমূলের সেই মোবিলাইজেশন যদি এসআইআর করে ইলেকশন কমিশন ভাঙতে না পারে, অন্য কোনো বিরোধী দল জীবনে কোনোদিন আসতে পারবে না। পশ্চিমবঙ্গের প্রায় 50-এর ওপর বিধানসভা সেগমেন্টে দেখা গেছে একটা অ্যাবনর্মাল নন বায়োলজিক্যাল একটা গ্রোথ, কোথাও 40%, কোথাও 50% উইদিন আ ডেকেড, যেটা প্যালপেবলি ইম্পসিবল, বায়োলজিক্যালি পসিবল। এবং এই জায়গাটায় দাঁড়িয়ে আজকে সুমনদা আমি একটা কথা বলছি, এসআইআর বিষয়টা এটা একটা স্ট্যাটিউট, এটা তুমি কোথা থেকে পেলে? সেন্সাসই তো হয়নি। আমি তোমাকে একটা কথা বলছি, সেটা হচ্ছে আমি যে কথাটা তোমাকে বলে নি, তারপর না বলার সময় পাবো না। এসআইআর বিষয়টা একটা স্ট্যাটিউটের আওতায় আছে এবং স্ট্যাটিউট মান্যতা প্রাপ্ত। ভারতবর্ষের ইলেকশন কমিশনের যে মেইন যে কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক, তার মধ্যে এই বিষয়গুলো আছে। কোথাও এসআইআর এর ভাইরাস চ্যালেঞ্জ হয়েছে, সুপ্রিম কোর্ট এটাকে আনকনস্টিটিউশনাল বলেছে, কিছু হয়। অতীতেও এই ধরনের জিনিস হয়েছে। ধরো আজকে কংগ্রেস হাতে এসআইআর এর বিরোধিতা করছে, তেলেঙ্গানাতে এই ভোটার এক্সক্লুশন হওয়ার পরে দেখা গেছে 22 লক্ষ ভোটারের নাম বাদ যাওয়ার পরেই কংগ্রেস ক্ষমতায় এসেছে। এবারে আমি তোমাকে যেই জায়গাগুলো ইম্পর্টেন্ট জায়গাগুলো বলতে পারছি, বিরোধিতা কেন করছে? পাকিস্তানি ভোটারদের নাম এই ভোটার লিস্টে আছে, সেটা যখন ধরা পড়ছে তার জন্য বিরোধিতা করছে।
এই রাজ্যের শাসক দলের তৃণমূলের কাউন্সিলর পাকিস্তানি একজন নাগরিককে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট লিখে দিয়েছিল এবং সেটা নিয়ে খবরও হয়েছিল। এই ধরনের ইনস্ট্যান্সে আমি জাস্ট একটা আমি জাস্ট তোমাকে বলে নিই, আজকে পশ্চিমবঙ্গে এমন একটা অবস্থা সেখানে বিএলওরা সুস্থভাবে কাজ করতে পারছে না, তারা তাদের কেন্দ্রীয় নিরাপত্তা চাইছে। আবার বিএলওরা দুভাগে আছে, একটা হচ্ছে নিরাপত্তা চাইছে, আর দ্বিতীয়ত তুমি একটা দেখাচ্ছিলে তৃণমূলের সাথে গিয়ে বিজয় সম্মেলনের দিকে দেখে আমরা তো আছি, ওদের আবার পরিচয় করিয়ে দিচ্ছে। বিএলওরা দুভাগে বিভক্ত, একজন হচ্ছে যদি বশ্যতা স্বীকার করে সাথে ভিড়ে যাও, বেশিরভাগ বিএলওরা অত্যন্ত নিরাপত্তাহীনতায় ভুগছেন। আমি তোমাকে বলছি যে আমার ভোটার তালিকায় যদি অবৈধ, যদি অন্য রাজ্য থেকে বা অন্য দেশ থেকে যদি সেখানকার ভোটাররা থাকে, আমার সেখানে আপত্তি কেন থাকবে? যদি মৃত ভোটার থাকে আমার সেগুলোতে বাদ যেতে, তুমি ল্যাঙ্গুয়েজ গুলো দেখো, আগুন জ্বলবে, রক্ত গঙ্গা বইয়ে দেবো, লন্ড ভন্ড, গামছা দিয়ে পেটানো, এটা যদি হ্যাঁ বলো, তুমি বলো। বিদেশি বলো না, তোমরা তো বিদেশি বলো না, তোমরা কেন বলো না বিদেশি? বিদেশি আছে বাদে তো মুসলমান আছে বাদে তো না, এটা আমি তো তোমাকে বলছি, আমার প্রশ্ন যে মুসলিম সব নেতা মুসলিমদেরকে বাদ দিতে হবে, কেন মুসলিম সমাজকে তুমি টার্গেট করবে? আমি বলছি তৃণমূলের যখন এটা ভাষণ শৈলীটা যখন এরকমই, ওই আগুন জ্বলবে, গামছা দিয়ে পেটানো, এটা বুঝে নিতে হবে যে রণনীতিটা কিন্তু সম্পূর্ণভাবে গণতন্ত্রের উপরে ভরসা রেখে নয়, ভয় দেখানোটাই রণনীতি। আমার ধরো সুমন দাই যে বলছে গামছা বেঁধে পেটানো, আমি বলছি এত তোমায় বলতেই হতো না কৌস্তব, যদি 1 সেকেন্ড 2021 সালে জনগণনাটা হতো, 11-র পর 21-এ 10 বছর পরে জনগণনা হলো না কেন? এই প্রশ্ন তো তুলতে হবে। আমি শুধু একটাই বলি যে এসআইআর এই প্রসেসটা হচ্ছে ইনএভিটেবল একটা প্রসেস। ভোট কি বলবো, ভোটার তালিকা সংশোধন এবং প্রকৃত ভোটাররা যাতে ভোট দিতে পারে। বিতর্কটা তৈরি হচ্ছে যে আসলে এসআইআরটা ব্যবহৃত হচ্ছে আবার সেই ভোটের পোলারাইজেশনের ক্ষেত্রে। মুশকিল হচ্ছে এখানে সেন্ট্রাল ইলেকশন কমিশন, সেই কমিশনের অফিসারদের কেন্দ্রের শাসক মনে করেন আমার অধীনস্থ অফিসার, আর রাজ্যে স্টেট ইলেকশন কমিশনের যেটা হয় সেখানে যে বিএলওদের কথা বলছেন, বিএলওরা তাদের অনেকের মনে হয় যে রাজ্য সরকার আমার অধীনস্থ কর্মচারী, ফলে আমার পলিটিক্যাল স্বার্থ তারা রক্ষা করবে বুথে বুথে। ফলে মুশকিলটা হচ্ছে এবার এখানে তাহলে এসআইআর প্রসেসটা কিভাবে কলুষিত হচ্ছে। আমি আপনাকে বলছি, এক্ষুনি বিশ্বনাথবাবু বলছিলেন ইট ইজ ট্রু যে লেফট ভোটার, ডেড ভোটার দে শুড বি আউট একটা, কিন্তু আমি বলছি প্রথমেই একটা টার্গেট সেট করে দেওয়া হচ্ছে 1.5 কোটি ভোটার বাদ যাবে, বিজেপি বলছেন তাদের লিডাররা, রোহিঙ্গা বাদ যাবে। আচ্ছা, এবার এটা বলার পর এরপর এখন হচ্ছে যে তৃণমূল কংগ্রেস কি বলছেন, সঙ্গে সঙ্গে হচ্ছে যে তারা নেমে পড়লেন মুসলমানদের অর্থাৎ সংখ্যালঘুদের ত্রাতা হিসেবে, যে না এসআইআর হচ্ছে যে বিজেপি তোমাদেরকে মেরে ফেলতে চাইছে, আমরা রক্ষা করব। ফলে মাঝখান থেকে গুলিয়ে গেল যেগুলো জাল ভোটার, এই সমস্ত কিছু, ফলে এসআইআর ওইভাবে ব্যবহৃত হচ্ছে। এখন আমি কতবার বললাম যে মতুয়াদের একটা বড় অংশ বিপদে পড়বে, মুসলমান বলেছি, আমি বলেছি রাজবংশী ভাইদের একটা বড় অংশ বিপদে পড়বে, আমি মুসলমান বলেছি। পার্থদাদের প্রবলেম হচ্ছে এর প্রি কনসিভ নোশনে এরা ভগে। আচ্ছা, এই এত ফরেনার বা বিদেশি এলো, এই তত্ত্বটা কে দিয়েছিল কৃষ্ণ, এটা একটু বলা হোক। যে গরু দুধ দেয় তার কথা শুনবো, দুধেল গায়, বাস দুধেল গায়তে আপনি দুধ খান, আমিও দুধ খাই। এখন বিষয়টা হচ্ছে আমার বিষয়টা হচ্ছে যে কালাদান ওয়াটার ট্রানজিট রুট কে করেছে? চুক্তিটা কি পশ্চিমবঙ্গ সরকার না তৃণমূল কংগ্রেস সই করেছিল? যে আজকে রোহিঙ্গাদের মেন প্রদেশ থেকে বাংলাদেশকে ডিঙিয়ে আপনি সোজা ভারতে ঢুকে যাবেন, এই ট্রানজিট রুটটা কে করেছিল, কে সইটা করেছিল? যারা বাংলাদেশ থেকে অবৈধভাবে প্রবেশ করেছে তাদের সবাই রোহিঙ্গা হবে কেন? আমি তো বলিনি, আমি বলছি রোহিঙ্গাদের প্রবেশ করেছে বার্মার রাখাইন প্রদেশ থেকে যে সরাসরি ভারতে ঢোকার যে ওয়াটার ট্রানজিট রুট, কালাদান রুট, সেটাকে মান্যতা কে দিয়েছে, সেটাতে সই স্বাক্ষর কে করেছিল? আজকে এইগুলো তো বলতে হবে। বাংলাদেশকে ভারতবর্ষের উদ্বৃত্ত 10,000 একর, আরে বাবা কে করেছে? আসছে কোথা থেকে? এই ধরনের রোহিঙ্গা সে নিয়ে আমার বেসিক প্রশ্ন আছে। 1 নম্বর কথা, 2002 সালের এসআইআরে 28 লক্ষ মানুষ বাদ পড়েছিল। একদম মমতা বন্দ্যোপাধ্যায় তখন তার বক্তব্য কি ছিল? সিপিএম এর যত ফ্রড ভোটাররা আছে সবাই বাদ পড়ে গেছে, এবার আমরা একদম হৈ হৈ করে জিতে যাব।
তারপরে 2004 সালের ভোট হলো, 2005 সালে মমতা বন্দ্যোপাধ্যায় পার্লামেন্টে কাগজ ছুঁড়ে কোট আনতে বলেছিলেন 1.5 কোটি অবৈধ ভোটার আছে। যদি বিজেপির কেউ বলে থাকে তাহলে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের স্টেটমেন্ট ছিল 2005 সালে। তারপরে কি ভারতবর্ষের কোন সরকার, কেন্দ্রীয় সরকার দাবি করতে পারে ইউপিএ 1 ইউপিএ 2 ভারতবর্ষ থেকে বার করা হয়েছে? আমার নেত্রী পার্লামেন্টে আমার নেত্রী পার্লামেন্টে 2002 বাদ যাওয়ার পর আপনারা লোকসভায় জিতেছিলেন এবং সেই 235 পেয়েছিলেন 2006। হচ্ছে যে আমার নেত্রীর প্রতিবাদের পর 2005 সাল থেকে 2013 সাল ইউপিএ 1 এবং ইউপিএ 2 বলেছিল হ্যাঁ কি না 2005 সালে রেকর্ড সংখ্যক 88,000 বাংলাদেশি বিদেশি অনুপ্রবেশকারীকে চিহ্নিত করে ইউপিএ সরকার বাংলাদেশে ফেরত পাঠিয়েছে। এখন কেউ নেই, একজন নেই, এইটাই তো প্রশ্ন। বর্তমানে 11 বছরের মোদী শাসনে সংখ্যাটা বছরে কখনো 4 কখনো 14, তাহলে তারা পাঠায়নি। সেই জন্য তো আরো বেশি এসআইআর প্রয়োজন। আমি বলছি আরো বেশি করে এসআইআর এই কারণে প্রয়োজন। অবশেষে দিনক্ষণ ঘোষণা হয়ে গেল এসআইআর এর। मंगलवार থেকে পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে एसआईआर। चुनावी कानून के तहत हर चुनाव से पहले इलेक्टोरल रोल का रिवीजन आवश्यक है। मतदाता सूची आज रात को 12 बजे फ्रीज कर दी जाएगी और उन हर मतदाता को जिसका नाम उस सूची में है उसको एक यूनिक इन्यूमरेशन फॉर्म प्रिंट करके बीएलओ उसके घर देने जाएंगे। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী সংশোধন প্রক্রিয়া শুরুর আগে বর্তমান ভোটার তালিকা ফ্রিজ করা হয় যাতে কোনো পুরনো তথ্য পরিবর্তনের সুযোগ না থাকে। এরপর যাচাই বাছাইয়ের পরই প্রকাশ করা হয় প্রাথমিক খসড়া ভোটার তালিকা। सन 1951 से लेकर 2004 तक लगभग 8 बार स्पेशल इंटेंसिव रिवीजन इस देश में चुनाव आयोग ने कराया है और आखिरी इंटेंसिव रिवीजन लगभग 21 साल पहले 2002 से लेकर 2004 की मियाद में पूरा किया गया था। এসআইআর ঘিরে গত কয়েক সপ্তাহ ধরে উত্তপ্ত রাজ্য রাজনীতি। কেউ দাবি করেছেন এসআইআর করতে দেবেন না, কেউ বলেছেন এসআইআর ছাড়া ভোটই হবে না। অবশেষে শুরু হচ্ছে সেই এসআইআর। বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীরা তাদের পছন্দের দল হচ্ছে তৃণমূল কংগ্রেস। এই বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী এবং মৃত ভোটারদের ভোট অবৈধভাবে দিয়ে সুযোগ পাচ্ছিলেন, ক্ষতি তাদের হবে। তৃণমূল কংগ্রেস সাংগঠনিকভাবে কতটা প্রস্তুত বিজেপি ভোটের রেজাল্টটা বেরোলে হাড়ে হাড়ে বুঝতে পারবে। এসআইআর নিয়ে শুরু থেকেই চড়া সুর ছিল তৃণমূলের। মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় একের পর এক হুঁশিয়ারি দিয়েছেন। बिहार में 40 लाखों का ज्यादा आदमी को नाम निकाल दिया और बंगाल में भी करने वाला है। अगर करेगा तो घेराव कर्मसूची करेंगे, पूरा घेराव होगा। বাংলা থেকে যদি এরা একটা মানুষের মৌলিক অধিকারও কাটতে চায় বা জোর জবরদস্তি গাজোয়ারি করে একটা মানুষের নামও এরা বাদ দেয়, তাহলে 1 লক্ষ বঙ্গবাসীকে নিয়ে দিল্লিতে বৃহত্তর আন্দোলন করে আমরা বাংলার ক্ষমতা কি, যাতে এই আন্দোলন সর্বাত্মক হয়, আমরা তার প্রমাণ এবং তার বাংলার ক্ষমতা তাদেরকে বুঝিয়ে দেব। কিন্তু জাতীয় নির্বাচন কমিশন এসআইআর এর দিনক্ষণ ঘোষণার পর তাদের সুর কিছুটা হলেও নরম। নির্ভুল ভোটার তালিকা সেটা তো সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসই সবসময় চেয়ে এসেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ই বলেছিলেন যদি কারুর কোথাও কোনো সমস্যা বলে মনে হয়, কেউ কোনো রকম আইন বহির্ভূত বিজেপির প্ররোচনায় পা দেবেন না। তৃণমূল কংগ্রেস কোনো হিংসাত্মক প্রতিবাদ সমর্থন করবে না। প্রশ্ন তোলার অধিকার সবার আছে। ড্রাফট লিস্ট তৈরি হবে, ড্রাফট লিস্ট তৈরি হওয়ার পর আপনার অবজেকশন থাকলে জানাবেন। এসআইআর হলে কত নাম বাদ পড়বে তা নিয়েও বিজেপি নেতাদের মুখে শোনা গেছে ভবিষ্যৎবাণী। এসআইআর এ বাদ যাবে কত? 1 কোটি বাদ যাবে মিনিমাম। আর শুরুতেই 29 লাখ বাদ চলে গেছে। আধার ডিঅ্যাক্টিভেটেড হয়েছে 13 লাখ। ডবল ট্রিপল এন্ট্রি কত? 16 লক্ষ। 1 থেকে 1 কোটি 20 লক্ষের উপরে ভোট কাটা যাবে এসআইআর হলে। পাল্টা সুর চড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। मीटिंग करके उसको लीडर आके बोलता है बंगाल में हम कয়েক लाख वोट का नाम बांट देंगे। आप कहिए अभी नेचुरल कैलामिटीज, रेनी सीजन, फेस्टिवल, इसमें 15 दिन का अंदर
एसआईआर थोड़ा ही होता है, सबको नाम तुलना पड़ेगा। ये क्या सोचता है ये लोग? बीजेपी का पार्टी का कमीशन होगा ना, कमीशन फॉर डेमोक्रेटिक राइट्स, सिविक राइट्स ऑफ द पीपुल होगा। ये पूरा अमित शाह का खेल है। আমরা এসআইআর রুখবো, একটা বৈধ ভোটারের নাম যদি বাদ যায় তাহলে আগুন জ্বলবে, রক্তগঙ্গা বইয়ে দেবো বাংলা জুড়ে। এই প্রেক্ষাপটে নির্বাচন কমিশন জানালো ৪ঠা নভেম্বর থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের এনুমারেশন ফর্ম দেওয়া এবং ভোটার তালিকার সংশোধনের কাজ শুরু করবেন বুথ লেভেল অফিসার বা বিএলওরা। এই প্রক্রিয়াটি চলবে ১ মাস। এখানেই প্রশ্ন, ১ মাসের মধ্যে বাড়ি বাড়ি গিয়ে সব ভোটার যাচাই করা কি সম্ভব হবে? তাড়াহুড়ো করতে গিয়ে যদি কোনো বৈধ ভোটারের নাম বাদ চলে যায়, সেক্ষেত্রে তার দায় কে নেবে? সব হচ্ছে আসলে নাগরিক সমাজকে ভীত সন্তুষ্ট করা। এসআইআর নিয়ে এই জন্য আগামীকাল সমবেত হব, বিক্ষোভ দেখাবো, জমায়েত করব এবং দাবি সনদ পেশ করব। অনুপ্রবেশকারীদের ভোটার লিস্টে অনুপ্রবেশকারী ঢুকে যাওয়া, এই তত্ত্ব প্রথম ভারতবর্ষের মানুষকে বুঝিয়েছিল বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। যদি অনুপ্রবেশকারী পশ্চিমবঙ্গে এসে ভোটার হয়ে যায়, রাজ্য সরকারের দায়িত্ব, সেটা রাজ্য সরকার সেটা দেখবে। মঙ্গলবার থেকে শুরু হয়ে যাচ্ছে এসআইআর। প্রথমেই এনুমারেশন পর্ব। এই পর্বে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দেবেন বিএলওরা। ফর্ম ফিল আপের পর সেগুলো গ্রহণ করবেন তারা। তারপর যাবতীয় নথি মিলিয়ে দেখা হবে। এনুমারেশন ফর্মের কাজ মিটে গেলে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। যাদের নাম মেলেনি তাদের নোটিশ পাঠানো হবে। কারো কোনো দাবি এবং আপত্তি থাকলে তার শুনানি হবে। সব ঠিকঠাক হলে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। प्रिंटिंग और ट्रेनिंग का कार्य कल से शुरू होगा और 3 नवंबर तक चलेगा। हाउस टू हाउस इन्यूमरेशन 4 नवंबर से 4 दिसंबर तक। पब्लिकेशन ऑफ ड्राफ्ट इलेक्टोरल रोल्स 9 दिसंबर 2025। क्लेम्स एंड ऑब्जेक्शंस का पीरियड 9 दिसंबर 2025 से लेकर 8 जनवरी 2026। जिन लोगों को नोटिस जाएंगे उनकी हियरिंग और वेरिफिकेशन का समय 9 दिसंबर से 31 जनवरी तक होगा और फाइनल इलेक्टोरल रोल्स 7 फरवरी 2026 को प्रकाशित किए जाएंगे। এসআইআর এর প্রথম পর্বের কাজের গুরু দায়িত্ব বিএলওদের কাঁধে, অর্থাৎ ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দেওয়া, নেওয়া, নথি খতিয়ে দেখা। इन 12 राज्यों में कुल मतदाता 51 करोड़ के लगभग हैं। लगभग 5,33,000 बूथ लेवल ऑफिसर्स इस महान कार्य में अपना योगदान देंगे। लगभग 7,64,000 बूथ लेवल एजेंट्स जो पार्टीज द्वारा नामित हैं वो इसमें अपना योगदान देंगे और लगभग 10,500 EROs और लगभग 321 कलेक्टर्स। ये पूरी चुनावी कर्मियों की जो टीम है वो इस एसआईआर की फेज 2 में कार्य करेगी और इसको सफल बनाएगी। কিন্তু যাদের কাঁধে গুরু দায়িত্ব সেই বিএলওরাই ভুগছেন নিরাপত্তাহীনতায়। নিরাপত্তার দাবিতে বারবার ছুটে যাচ্ছেন নির্বাচন কমিশনে, কারণ ইতিমধ্যেই বারবার তাদের উদ্দেশ্যে নানা তরফ থেকে ছুটে এসেছে হুমকি, হুঁশিয়ারি। যারা বিএলও যেসব লিস্ট করেছেন, বিএলওদের কাছে আমার অনুরোধ থাকবে ভোটার লিস্ট থেকে কারো নাম যেন বাদ না যায় সেটা দেখার। মনে রাখবেন, ইলেকশন কমিশন তার নোটিফিকেশন যখন হবে ডেট অফ ইলেকশন, তখন থেকে এটা ইলেকশন কমিশনের আন্ডারে যায়। তার আগে স্টেট গভর্নমেন্ট, আবার ইলেকশনের পরেও স্টেট গভর্নমেন্ট। সুতরাং এটা মনে রাখবেন, আপনারা চাকরি করেন স্টেট গভর্নমেন্টের, কোনো মানুষকে অযথা হ্যারাস করবেন না। বিহারে যে এসআইআর হয়েছে 403 জনের নামে এফআইআর হয়েছে বিএলও, 53 জন বিএলও অ্যারেস্ট আছে বিহারের বিভিন্ন জেলে। যেদিন পশ্চিমবঙ্গে এসআইআর ঘোষণা হলো সেদিনই নিরাপত্তা চেয়ে ফের নির্বাচন কমিশনে ছুটে গেল বিএলও ও ভোটকর্মী অধিকার মঞ্চ। তাদের অভিযোগ, কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা সহ একাধিক জেলায় বুথ লেভেল অফিসারদের হুমকির মুখে পড়তে হচ্ছে। প্রত্যেকে কিন্তু লোকাল ডিউটি দেওয়া হয়েছে, মানে লোকাল রেসিডেন্ট হিসেবে ডিউটি দেওয়া হয়েছে। ধরুন যে ভোটেরই বুথার, মানে যে বুথেরই ভোটার তিনি, সেই বুথেই তাকে ডিউটি দেওয়া হয়েছে। তাহলে সেই এলাকার সবাই চেনেন, তার ফোন নম্বরটা সবার কাছে আছে। তার কাছে হুমকি যাচ্ছে যে আপনি স্কুলে চাকরি করেন, আপনাকে কিন্তু ভবিষ্যতে দেখে নেবো, আমরা যেভাবে গাইড করবো সেভাবে কাজ করবেন। দক্ষিণ 24 পরগনা হয়েছে, কলকাতা হয়েছে, উত্তর 24 পরগনা হয়েছে।
একদিকে এসআইআর ঘোষণা করে ভোট করানোর দিকে এগোচ্ছে নির্বাচন কমিশন, অন্যদিকে পরিস্থিতি এমন যে হুমকির জেরে হেল্পলাইন নম্বর চালু করতে হচ্ছে বিএলও ও ভোটকর্মী ঐক্য মঞ্চকে। যারা বিএলওর কাজ করতে যাচ্ছেন তাদের নিরাপত্তাটা যাতে নির্বাচন কমিশন সুনিশ্চিত করতে পারে, তারা ভয়মুক্ত পরিবেশে বিনা বাধায় অক্ষত শরীরে এই প্রক্রিয়ায় থাকতে পারেন, সেটা দেখতে হবে। যেটাই হবে আমরা সাংবিধানিক পদ্ধতিতে নিশ্চিত গণ আন্দোলন হবে, ঘেরাও হবে, মিটিং মিছিল হবে, সবই হবে, কিন্তু আমরা কোনো হিংসাত্মক আন্দোলন কোনো অবস্থাতে তৃণমূল কংগ্রেস অনুমোদন করবে না। বিএলওদের নিরাপত্তার প্রসঙ্গ সোমবার জাতীয় নির্বাচন কমিশনের সাংবাদিক বৈঠকেও ওঠে। Has there been any demand to provide security to the booth level workers in West Bengal? Has central security, has any such demand come to you? जो बीएलओस की सिक्योरिटी से संबंधित एक विषय उठाया गया, चुनाव आयोग को पूर्ण विश्वास है कि कानून व्यवस्था ठीक रूप से इन 12 राज्यों में चलेगी और इस तरह की आवश्यकता न पड़े, ऐसी हम कामना करते हैं। মঙ্গলবার থেকে শুরু হচ্ছে এসআইআর, যার গুরু দায়িত্ব বুথ লেভেল অফিসার বা বিএলওদের উপর। তারাই ভোটারদের বাড়ি বাড়ি যাবে। कई बार एक बार जब बूथ लेवल ऑफिसर घर जाता है तो या तो कुछ मतदाता अवेलेबल नहीं होते या कहीं गए होते हैं, तो ऐसे केस में बूथ लेवल ऑफिसर्स दूसरी बार भी जाएंगे और तीसरी बार भी जाएंगे। 3 बार हर बीएलओ हर घर जाएगा। কে প্রকৃত ভোটার কে নয় প্রাথমিকভাবে তা খতিয়ে দেখার মূল দায়িত্ব বিএলওদের। তারাই ভোটারদের বাড়ি বাড়ি যাবেন। ইতিমধ্যে বিএলওদের উদ্দেশ্যে হুমকি হুঁশিয়ারি শুরু হয়ে গেছে। বিএলওদের একাংশকে ঘিরে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। এই আবহে বিপাকে পড়েছেন নদিয়ার কৃষ্ণগঞ্জের বাসিন্দা মিলন রায়। প্রাথমিক স্কুলের শিক্ষক মিলন রায় কৃষ্ণগঞ্জের 75 নম্বর বুথের বিএলও। 15 বছর ধরে এই কাজ করে আসছেন, অথচ তার কিংবা পরিবারের কারোর নাম নেই 2002 সালের ভোটার তালিকায়। এই পরিস্থিতিতে কাজ থেকে অব্যাহতি চাইছেন তিনি। 2002 সালে আমাদের পরিবারের নাম নেই, কিন্তু 95 সালে আমাদের পরিবারের নাম ছিল এবং পরে সেই নামটা কীভাবে বাতিল হয়ে যায় সে আমাদের বাবা বেঁচে থাকলে হয়তো বলতে পারতেন। আপাতত 2002 সালের লিস্টেতে আমাদের পরিবারের নেই, বিডিও অফিসও জানে। তার জন্য আমি আগে অনেকবারই বিএলওর কাছ থেকে অব্যাহতি পাওয়ার জন্য অ্যাপ্লিকেশন করেছিলাম, তো আমাকে ছাড়েনি। বিষয়টি নিয়ে কৃষ্ণগঞ্জের বিডিও অবশ্য জানিয়েছেন 2002 সালে ভোটার তালিকায় নাম নেই বলে বিএলওর কাছ থেকে মিলন রায় লিখিতভাবে অব্যাহতি চেয়েছেন কিনা বিষয়টি তিনি দেখবেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের গাইডলাইন মেনেই যা করার করা হবে। কৃষ্ণগঞ্জের এই বিএলওর রাজনৈতিক পরিচয় নিয়েও তরজা শুরু হয়ে গেছে তৃণমূল বিজেপির মধ্যে। যতটুকু আমি জানি ওটা উনি বিজেপি করেন, বিজেপি দলের সমর্থক। তারপরেও আমরা এটা জানিয়েছিলাম, জানানোর পরেও সেই বিএলওকে বাদ দেওয়া যায়নি, উনি বিএলওর কাজটা করছেন। এইবার আমাদের একটা সংশয় থেকেই যাচ্ছে, যার নিজের নামটা 2002-এ নেই, সে কি সার্ভে করবে আর কিভাবে করবে সেটা সবাই বুঝতেই পারছে কি হবে না হবে এই বিষয়টা নিয়ে। বিডিও সাহেব একটা বিএলওদের লিস্ট অলরেডি পাঠিয়ে দিয়েছিলেন, পরবর্তীকালে ওটা নিয়ে আর কিছু করা যায়নি। এরা প্রত্যেকে শাসক দল ঘনিষ্ঠ। শাসক দলের প্রধান বলছেন যে আমরা এই বিষয়ে অবজেকশন জানিয়েছি বিডিওকে। তাহলে আপনারাই চিন্তা করে দেখুন তো, তাহলে তিনি কত বড় প্রভাবশালী যে বিডিও তার নাম কাটতে ভয় পাচ্ছে। যদিও কৃষ্ণগঞ্জের বিডিওর দাবি মিলন রায় 15 বছর ধরে বিএলওর দায়িত্ব সামলাচ্ছেন, তার বিরুদ্ধে কোনো অভিযোগ আসেনি। এদিকে যার রাজনৈতিক পরিচয় নিয়ে তৃণমূল বিজেপির মধ্যে কাদা ছোড়াছড়ি হচ্ছে, সেই বিএলওর দাবি তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন। আমি কোনো রাজনীতি করি না, আমি নিরপেক্ষ সাধারণ ভোটার। হ্যাঁ, সাধারণ। গত 15 বছর ধরে বিএলওর দায়িত্ব সামলেছেন মিলন রায়, কিন্তু এর মধ্যে একবারও ভোটার তালিকার বিশেষ সংশোধন হয়নি। তবে দায়িত্ব থেকে অব্যাহতি না পেলে এসআইআর এর কাজ করতে হবে তাকে। পশ্চিমবঙ্গ সহ 12টি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলে একসঙ্গে এসআইআর এর ঘোষণার সময় জাতীয় নির্বাচন কমিশন স্পষ্ট করে দিয়েছে কাদের নাম ভোটার তালিকায় থাকবে না। डेथ होने के बाद भी उसका नाम न हटाया जाना, माइग्रेशन के साथ साथ कई बार उनका वोट पुरानी जगह भी बना रह जाता है और नई जगह भी बन जाता है,
अर्थात एक से जगह ज्यादा रजिस्टर होने वाले वोटर्स या गलती से किसी भी विदेशी नागरिक का नाम मतदाता सूची में आ जाना। এসআইআর এর আবহে বারবার উঠে আসছে অনুপ্রবেশকারী প্রসঙ্গ। কত বাংলাদেশি আছে পশ্চিমবঙ্গের ভোটার তালিকায়, এই নিয়ে রাজনৈতিক বিতর্ক চলছে। উঠে আসছে মায়ানমারের রোহিঙ্গাদের প্রশ্ন। বাংলার ভোটার তালিকায় কি তারাও আছে? রাজনৈতিক দলগুলির নানা দাবি পাল্টা দাবির মধ্যেই ফের উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। আসল নাম আব্দুস সালাম গাজী, কিন্তু ভারতের ভোটার কার্ডে নাম বদলে হয়ে গেছে সালাম গাজী। নাম বদলে নাকি আধার কার্ডও বানিয়ে ফেলেছেন। উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জে এই ঘটনা সামনে এসেছে। আমরা বললাম যে এখানে বাড়ি না, বাংলাদেশে বাড়ি। হিঙ্গলগঞ্জ গ্রাম পঞ্চায়েতের 100 নম্বর বুথের ভোটার তালিকায় জলজল করছে সালাম গাজীর নাম, কিন্তু স্থানীয় সূত্রে দাবি সালাম গাজীর আসল নাম আব্দুস সালাম গাজী। আদতে বাংলাদেশের সাতক্ষীরার বাসিন্দা। কয়েক বছর আগে ভারতে আসেন তিনি। অভিযোগ, এরপর নাম পরিবর্তন করে ভারতের ভোটার লিস্টে নাম তুলে নেন, বানিয়ে নেন আধার কার্ড। ও কাজের সূত্রে এখানে এসে এসে কোনো একজনের বাড়ি উঠেছে, সে তাকে বাবা বলে কি ভোটার, আমজাদ বাবা বলে ভোটারই। কি চাইছেন কি আপনারা? এগুলো বাদ যাক, এগুলো এই ভোটারগুলো বাদ যাক। থাকলে কি সমস্যা হবে? থাকলে আমাদেরই সমস্যা। বাংলাদেশের ভোট এখানে থাকবে কেন? ও তো বাংলাদেশি ছেলে, একটা এখন খোঁজ ও তো এখানে নেই, ও তো চলে গেছে। যারা ওই জায়গার মানে ভোটার, তাদেরই ভয় লাগবে, তাদের তো চলে যেতে হবে, তারা তো প্রমাণ দেখাতে পারবে না। কিন্তু কি করে এদেশে ঢুকলেন আব্দুস সালাম গাজী? কিভাবেই বা নথিপত্র বানালেন? এক্ষেত্রে কি তাকে কেউ সাহায্য করেছিল? এসব নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। আব্দুল সালাম তিনি পয়সা দিয়ে কিছু টিএমসির নেতা পঞ্চায়েতের মাধ্যমে সব কাগজপত্র তৈরি করেছেন। এখানে তিনি বাস করছেন হিঙ্গলগঞ্জের উত্তর মুসলিম পাড়ায়। নাম পরিবর্তন করে তিনি হয়েছেন সালাম গাজী নামে। এইভাবে বর্ডার অঞ্চলে সব দিকে হাজার হাজার এই বাংলাদেশি অনুপ্রবেশকারী তৃণমূলের হাত ধরে ভারতীয় হয়েছে। আমি যেটুকু জানি ও প্রায় 30 বছরের উপরে এখানে এসছে। আমরা চাই না কখনো যে বাংলাদেশি লোক আমাদের ভারতীয় নাগরিক হিসেবে এখানে থাকুক। যারা এভাবে এসছে তারা মানে যাতে ভারতে না থাকতে পারে, সেটা আমরা সবসময় নির্বাচন কমিশনের পাশে থাকব। কোথাও ভোটার তালিকায় বাংলাদেশির নাম, তো কোথাও মৃত ভোটারের নাম রয়েছে বলে অভিযোগ। লিস্টে বাবা বেঁচে আছে, বাস্তবে মৃত। কতদিন আগে মারা গেছে? ভোটার বছর খানেক আগেই ইহলোক ত্যাগ করেছেন, অথচ তার নামটি বহাল তবিয়তে রয়ে গেছে ভোটার তালিকায়। মঙ্গলবার থেকে শুরু হচ্ছে এসআইআর। এরই মধ্যে তৎপর বিজেপি। ভোটার তালিকায় মৃত ভোটার থাকার অভিযোগ তুললেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা। তার অভিযোগ, এই মৃত ভোটারদের নামেই ভোট দিয়ে যাচ্ছে তৃণমূল। সোমবার বাঁকুড়ার 1 নম্বর ব্লকের আন্ধারথোল অঞ্চলে বাড়ি বাড়ি ঘুরে ভোটার তালিকায় থাকা মৃতদের নাম খুঁজলেন বিজেপি বিধায়ক। মারা গেছে? কতদিন আগে মারা গেছে? উনি মৃত হলে ওনার ভোটটা কেউ দিয়ে যাচ্ছে, মানে বুথে দিয়ে যায়। এখনকার শাসক দলের প্রচুর বুথ আছে, তো সে বুথ এসে চলে আসে ভোট দিতে। এলাকারই বাসিন্দা অপর্ণা সিংহ। তার বাবা অসিত বাগ মারা গেছেন প্রায় 1 বছর হলো, কিন্তু মৃতের নাম এখনো রয়ে গিয়েছে ভোটার তালিকায়। বাবার নাম অসিত বাগ, উনি মৃত। ওনারা বাদ দেয়নি তো কি করবে? ব্লক অফিসে গিয়েছিল, ডেথ সার্টিফিকেট নিয়ে গেছিল, আধার কার্ড, নাম বাদ দেওয়া হয়নি। আজকে দেখতে পেলাম ভোটার লিস্টে নাম আছে, লিস্টে বাবা বেঁচে আছে, বাস্তবে মৃত। অঞ্চলের 20টি বুথে কমপক্ষে 500 থেকে 600 মৃত ভোটার রয়েছে বলে দাবি করেছেন বিজেপি বিধায়ক। ভুতুড়ে ভোটার প্রত্যেকটি আমার কেন্দ্রের প্রত্যেকটি বুথে বুথে আমি ধরে ধরে স্ক্রুটিনি করব। তারা আজকে প্রথম দিন। আমাদের যারা ভিডিও আছে তারাও এটাতে সচেষ্ট নয়। শাসক দল নির্দেশ করেছে যে মারা গেলেও ভোটার কার্ড যাতে এখন আপনি সরাসরি সারেন্ডার করবেন না। হয়তো আমি চিন্তা করছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমবাবু, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, কাজী নজরুল ইসলাম, এনারা সব এখনো কি করে ভোটার আছেন। 20টা বুথে মিনিমাম ধরে এখন 5 থেকে 600 এরকম বেরোবে, একদম মৃত ভোটার বেরোবে। উনি তো কোনো 365 দিন উনি কোনো কাজ করেননি। আজকে 4.5 বছর হয়ে গেল, এলাকায় কোনো উন্নয়ন করেনি। উনি জানেন যে এবারে ওনার হার একদম নিশ্চিত সময়ের অপেক্ষায়। হঠাৎ উনি একটা ভোটার লিস্ট নিয়ে বা বাড়িতে বাড়িতে চলে গেলেন,
যে মানুষকে বিভ্রান্তিকর পরিবেশ সৃষ্টি করছে, যে এখনো তো নির্বাচন কর্তৃপক্ষ নামেননি, বা তারা তো ঠিক করে উনি বলছেন কে মৃত কে জীবিত, এটা তো ওনার দায়িত্ব নয়। প্রতিক্রিয়ার জন্য ফোন করা হলে বাঁকুড়া 1 নম্বর ব্লকের ভিডিও জানান তার কাছে কোনো অভিযোগ আসেনি, লিখিতভাবে অভিযোগ করলে পদক্ষেপ করা হবে, তবে তাদের তরফে আরো স্পট ভিজিট করা হবে। রাত পোহালেই শুরু হচ্ছে এসআইআর। এরই মধ্যে বিএলওদের একাংশকে নিয়ে প্রশ্ন তুলছে বিজেপি। দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবারের পর এবার পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ফের বুথ লেভেল অফিসার বা বিএলওর রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন তুললেন শুভেন্দু অধিকারী। তার অভিযোগ, বিকল্প থাকতেও তৃণমূল ঘনিষ্ঠকে বিএলও করা হয়েছে। ইনি শুদ্ধদেব মহাপাত্র, পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় বিধানসভার 24 নম্বর বুথের বিএলওর দায়িত্বপ্রাপ্ত। তার সম্পর্কে এক্স হ্যান্ডেলে বিরোধী দলনেতা লিখেছেন, নারায়ণগড় বিধানসভার 24 নম্বর বুথে বিএলও নিযুক্ত করা নিয়ে একাধিক অনিয়মের অভিযোগ রয়েছে। বিকল্প থাকা সত্ত্বেও প্যারা টিচার শুদ্ধদেব মহাপাত্র, যিনি তৃণমূলের অত্যন্ত ঘনিষ্ঠ, তাকেই বিএলও করা হয়েছে। নিজের পোস্টে বিকল্প 4 জনের নামও বলে দিয়েছেন শুভেন্দু অধিকারী। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে বিরোধী দলনেতার আর্জি, নির্বাচন প্রক্রিয়ার পবিত্রতা বজায় রাখার স্বার্থে দ্রুত এই বিষয়ে হস্তক্ষেপ করে এই বিএলওকে বদলে উপযুক্ত সরকারি কর্মীকে এই পদে আনা হোক। অন্যদিকে অভিযুক্ত বিএলওর দাবি, তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন। আমি এখনো পর্যন্ত তৃণমূলের কোনো কিছুতেই যুক্ত নেই। এবার কেউ অবজেকশন করতেই পারে, তো সেটা নিয়ে আমার তো আর কিছু বলার নেই। তো আমি প্যারা টিচারশিপ করি, আমি কোনো রকম কোনো রাজনৈতিক দলের সাথে সরাসরি যুক্ত নেই। যদি কোনো প্রুফ থাকে কারোর ক্ষেত্রে সে দেখালে তাহলে আমি সেটা হয়তো করব, কিন্তু সেরকম এখনো পর্যন্ত আমি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্তও নেই। যদিও শুদ্ধদেব মহাপাত্রের দাবি মানতে নারাজ বিজেপি। তৃণমূলপন্থী বেছে বেছে বিএলও করা হয়েছে। এসআইআর কারচুপি করে যত নাম রাখতে পারেন যাতে সঠিকভাবে এসআইআর না হয় তার একটা প্রচেষ্টা। শুধু সানদেউলির ক্ষেত্রে নয়, এরকম যেখানে যেখানে আছে আমরা সে তালিকা উনাকে পাঠিয়েছি। আশা করি দ্রুততার ব্যবস্থা হবে। যিনি কমপ্লেন করেছেন শুভেন্দু অধিকারী, যিনি কমপ্লেন করে শুভেন্দু বাবু, এটা ওনার ব্যক্তিগত ব্যাপার। পশ্চিমবঙ্গে বিরোধী দল বিজেপি, এনারা দিশাহারা, প্রত্যেকটি ঘটনাতে শাসক দলের উপরেই কিন্তু চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন, কিন্তু এটা সর্বজ্ঞ মিথ্যা। এবং উনি কোনো শুদ্ধদেব মহাপাত্র কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন। এর আগে ডায়মন্ড হারবার বিধানসভার বিএলও আলাউদ্দিন মোল্লার তৃণমূল যোগ নিয়েও প্রশ্ন তুলেছিলেন শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, অভিযোগ ওঠার পর ইআরওকে লিখিতভাবে আলাউদ্দিন মোল্লা জানান তিনি সক্রিয়ভাবে রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত। তারপরই বিএলও পদ থেকে সরিয়ে দেওয়া হয় তাঁকে। সূত্রের খবর, নারায়ণগড়ের বিএলও সম্পর্কে একই ধরনের অভিযোগ ওঠার পর সংশ্লিষ্ট জেলা শাসকের থেকে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। বিরোধী দলনেতা যখন বারবার বিএলওদের একাংশের শাসক যোগের অভিযোগ তুলছেন, ঠিক সেই মুহূর্তে পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ সংশোধন ঘোষণার ঠিক আগে রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল করল নবান্ন। বদলি করে দেওয়া হলো 70 জন আইএএস ও ডব্লিউবিসিএস অফিসারকে, যার মধ্যে রয়েছেন 14 জন জেলাশাসক, 22 জন অতিরিক্ত জেলাশাসক, 15 জন সাব ডিভিশনাল অফিসার ও 10 জন অফিসার অন স্পেশাল ডিউটি। 24 অক্টোবরের নবান্নের নির্দেশিকা অনুযায়ী জেলাশাসক বদল করা হয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ, পুরুলিয়া, কোচবিহার, দার্জিলিং, মালদা, বীরভূম, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, হুগলি, দক্ষিণ দিনাজপুর, পশ্চিম মেদিনীপুর ও কালিম্পংয়ের। কোচবিহারের জেলাশাসককে বদলি করা হয়েছে দক্ষিণ 24 পরগনায়। দার্জিলিংয়ের জেলাশাসককে পাঠানো হয়েছে মালদার জেলাশাসক করে। অন্যদিকে মালদার জেলাশাসককে বদলি করে পাঠানো হয়েছে পাশের জেলা মুর্শিদাবাদে। এরই পাশাপাশি একাধিক অতিরিক্ত জেলাশাসককে দায়িত্ব দেওয়া হয়েছে জেলাশাসকের। অনেক জেলাশাসককে আবার বদলি করা হয়েছে বিভিন্ন দপ্তরের স্পেশাল সেক্রেটারি পদে। অন্যদিকে বেশিরভাগ এসডিওকেই বদলি করা হয়েছে অতিরিক্ত জেলাশাসক পদে। এসডিওর দায়িত্ব পেয়েছেন একাধিক ওএসডি। একই সঙ্গে বদলির নির্দেশ দেওয়া হয়েছে 457 জন ডব্লিউবিসিএস অফিসারকে। সরকার দাবি করছে এটা রুটিন বদলি, কিন্তু এসআইআর ঘোষণার ঠিক আগে আমলা স্তরে এই ব্যাপক রদবদলকে কোনোভাবেই রুটিন বলে মানতে নারাজ বিরোধীরা। কারণ গোটা নির্বাচন প্রক্রিয়া পরিচালনার ক্ষেত্রে জেলাশাসকদের গুরুত্ব অপরিসীম। জেলা স্তরে জেলাশাসকরাই জেলা নির্বাচনী আধিকারিক বা ডিইওর দায়িত্ব সামলান। সেই জেলাশাসকেরা বাকি আধিকারিকদের জেলা স্তরে পরিচালনা করেন। পর্যবেক্ষকদের মতে সিইওর পরে ডিইওদের ভূমিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এক কথায় ভোট পরিচালনার তৃতীয় ধাপে রয়েছেন জেলা শাসকরা।
কমিশন রিপোর্ট তলব করে জেলা শাসকদের কাছে। এই পরিস্থিতিতে বদলি নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে বিজেপি। আর কিছুদিন গেলে এরা জয়েন করলে এদেরকে কেন বদলানো হলো বা নতুন লোকেদেরকে বিভিন্ন বিভিন্ন জায়গায় দায়িত্ব দেওয়া হলো, উদ্দেশ্যটা কি, গুরু মন্ত্রটা কার কাছ থেকে কানে পেয়েছে, সেটা কিছুদিন গেলে বোঝা যাবে। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী একেবারে হোলসেল আইএস ডব্লিউবিসিএস অফিসার, ডিএম, এসডিও সব চেঞ্জ করেছেন। কারণ কোদাল কোলের দিকে ঝোল টানে। তাহলে তৃণমূল চাইবে ভুয়ো ভোটার থাকুক, বিজেপি চাইবে ভুয়ো ভোটার থাকুক, আর যারা প্রকৃত ভোটার আছে তাদের মধ্যে ভয় ঢোকাবে, আর তার জন্য বাইনারি করবে, হিন্দু মুসলমান নামে ভাগ করবে। আমলা পর্যায়ে এই বদলি নিয়ে বিরোধীদের সন্দেহ উড়িয়ে দিচ্ছে তৃণমূল। আমি এটার এই প্রশ্নের কোনো উত্তর দেবো না, কারণ এটা পুরোটাই প্রশাসনিক বিষয়। আমি রাজনৈতিক দলের মুখপাত্র হিসেবে এর ওপর দাঁড়িয়ে এখন কোনো মন্তব্য করব না। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী যে আইএএস ও ডব্লিউবিসিএস অফিসার নির্বাচনের কাজ করবেন, তারা 3 বছরের বেশি একই জায়গায় থাকলে অন্যত্র সরানো বাধ্যতামূলক। ফলে সংশ্লিষ্ট মহলের একাংশের মতে এই অফিসারদের অনেককেই যদি নবান্ন এখনই বদলি না করত, তাহলে নির্বাচনের দিন ঘোষণার পর তাদেরকে সরাতো নির্বাচন কমিশন। एसआईआर अनाउंस करने से पहले हर राज्य सरकार का अधिकार और वो प्रशासनिक फेरबदल कर सकती है। अगर एसआईआर के अनाउंसमेंट के बाद भी अगर उन्हें कोई प्रशासनिक फेरबदल करना होता है तो चुनाव आयोग की उन्हें परमिशन लेनी होती है। এসআইআর শুরুর ঠিক আগে রাজ্যে আইএএস ও ডব্লিউবিসিএসদের বদলি ঘিরে তৃণমূল বিজেপির মধ্যে চাপানো তো চরমে। এরই মধ্যে 100 দিনের কাজ নিয়ে সুপ্রিম কোর্টে ধাক্কা খেল মোদী সরকার, স্বস্তি পেল রাজ্য সরকার। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। অর্থাৎ পশ্চিমবঙ্গে 100 দিনের প্রকল্পের জন্য টাকা মঞ্জুর করতেই হবে কেন্দ্রীয় সরকারকে। রাজ্যে 100 দিনের কাজ নিয়ে বিস্তর দুর্নীতির অভিযোগ উঠেছিল। খাল কাটাই হয়েছিল, করেছিলাম, কোম্পানি পার্কে সব বন ফন পরিষ্কার হয়েছিল, করেছিলাম, কিছু টাকা পয়সা পাইনি। কেটেছিলাম 10-12 দিন ভরে। আমার স্বামীও কেটেছিল, আমার স্বামীরও নাম নাই, আমারও নাম নাই। আর যারা চাকরি করছে, যারা এই সুপারভাইজার সব অঙ্গনবাড়ি স্কুলে চাকরি করছে, ওদের মাটি কাটা নাম চড়েছে, মাটি কাটা ইসে লিস্টে। 2023-এর 6 জুন যেটা নিয়ে এত রাজনৈতিক আন্দোলন, এত চাপানুতর, কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ কেন্দ্রীয় সরকারের রিপোর্ট তলব করলো এবং পাশাপাশি নির্দেশ দিল যে কেন্দ্র এবং রাজ্য সরকারকে ভুয়ো অ্যাকাউন্ট, ভুয়ো নাম ব্যবহার করে প্রকল্পের টাকা নেওয়ার অভিযোগে যথাযথ তদন্ত করে দেখতে হবে। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের আইনজীবীর উদ্দেশ্যে মাননীয় বিচারপতিরা বলেন, রাজ্যের অ্যাকশন টেকেন রিপোর্ট গ্রহণ করুন অথবা বাতিল করুন, কিন্তু কিছু একটা তো করতে হবে। তদন্ত ঠিক করে না হলে আদালত কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে, কারণ ন্যায্যরা যাতে বঞ্চিত না হন এটা দেখা আদালতের কর্তব্য। তুমি পেশায় আইনজীবী, আজকে মাননীয় বিচারপতি, মাননীয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ হাইকোর্টে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে আদালত অবৈধ কাজকে সমর্থন করে না, কিন্তু যে লোকজনেরা কাজটা করেছে তারা কেন টাকা পাবে না। একেবারে স্পষ্ট বলেছেন যে জব কার্ড যাদের ভুয়ো তাদের টাকা আটকানো হতে পারে, কিন্তু পচা আপেলের 10 ভাগের 1 ভাগও যদি ফ্রেশ আপেল থাকে, ঠিকঠাক আপেল থাকে, তাহলে একটি লোকও যদি 10টি লোকের কাজ করে থাকে সে কেন টাকা পাবে না? সাধারণ মানুষের কথা। তোমার সঙ্গে আমি 300% একমত যে 100 দিনের কাজের টাকা বন্ধ করাটা অন্যায়, ন্যায় নয়। তার কারণ হচ্ছে যে একেবারে প্রান্তিক গরিব মানুষের জন্য সাফার করছেন। কিভাবে এই রাজনৈতিক চাপানুতর চলছে, এবং বলছি যে এই টাকার সঙ্গে একদম সাধারণ নিরন্ন গরিব মানুষ যুক্ত আছেন, যাদের 100 দিনের কাজ বেঁচে থাকার একটা মাধ্যম। দুর্নীতির অভিযোগ সামনে আসতেই 100 দিনের কাজের প্রকল্পে টাকা দেওয়া বন্ধ করে দেয় কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে লাগাতার সুর চড়ায় তৃণমূল। এই আবহে 18 জুন কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয় 1 আগস্ট থেকে রাজ্যে 100 দিনের প্রকল্প চালু করতে হবে। প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম তার পর্যবেক্ষণে স্পষ্ট বলেন, কোনো কেন্দ্রীয় প্রকল্পকে অনন্তকালের জন্য ঠান্ডা ঘরে পাঠিয়ে দেওয়া যায় না। কেন্দ্র চাইলে কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে সরাসরি নির্দিষ্ট ব্যক্তির অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবে। এই নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় কেন্দ্রীয় সরকার। সোমবার সেই সংক্রান্ত শুনানি ছিল। কার্যত কয়েক সেকেন্ডের মধ্যেই কেন্দ্রীয় সরকারের আর্জি খারিজ করে দেয় সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্টও বলল না, অন্যায়, মোদী সরকার তুমি যা করছো অন্যায়। গরিব মানুষের পেটে লাথি মারাটা রাজনীতি নয়, রাজনৈতিক স্বার্থে তোমরা এই কাজ করছো।
যে তো তোমাদের 200 পার পকার পার হয়ে গেছে, তাই তোমরা এখন বাংলার মানুষকে বঞ্চনা করছো। সেই লড়াই মুখ্যমন্ত্রী চালিয়ে গেছেন এবং তার ফল আজকে সুপ্রিম কোর্ট থেকে আমরা পেয়েছি। সুপ্রিম কোর্ট কি বলছে? হাইকোর্টের রায়কে মানতে বলছে। তো হাইকোর্টের রায়টা বের করুন, একটা একটা করে প্যারা পড়ুন এবং তার বাংলা মানে বলুন, যদি বুঝে থাকেন বাংলা, যে কী করতে বলেছে। সেখানে হাইকোর্ট স্পষ্ট করে বলে দিয়েছে যে তৃণমূল কংগ্রেসের এই রাজ্য সরকার 100 দিনের কাজে চুরি করেছে, যারা অযোগ্য তাদের অ্যাকাউন্টে টাকা গেছে, যারা যোগ্য, যারা খেটে সত্যি পরিশ্রম করেছে তারা টাকা পায়নি, এবং কেন্দ্র সরকারকে এই দুর্নীতির তদন্ত করতে বলেছে, নোডাল অফিসার নিযুক্ত করতে বলেছে কেন্দ্র সরকার। 18 জুন কলকাতা হাইকোর্ট এও নির্দেশ দিয়েছিল যে দুর্নীতি আটকাতে যে কোনো শর্ত আরোপ করতে পারবে কেন্দ্রীয় সরকার, আর এই শর্ত আরোপ হবে শুধুমাত্র পশ্চিমবঙ্গের জন্যই। যে কোনো ধরনের নিয়মও তৈরি করতে পারবে তারা, এবং রাজ্যের সব জেলাতেই তদন্ত চালিয়ে যেতে পারবে কেন্দ্র। এরই সঙ্গে সুপ্রিম কোর্ট এও জানিয়েছিল দুর্নীতির অভিযোগ উঠলেই কোনো কেন্দ্রীয় প্রকল্পকে অনন্তকালের জন্য ঠান্ডা ঘরে পাঠিয়ে দেওয়া যায় না। টাকা বন্ধ, কাজ পাচ্ছে না, কাজ বন্ধ, গত 4 বছর ধরে কাজ নেই রাজ্যে, 100 দিনে মজুরি নেই, সবাই মাইগ্রেন্ট লেবারার হচ্ছে, গ্রামের অর্থনীতি চৌপাট হচ্ছে, হাজার হাজার কোটি টাকা এই গ্রামে তো পুষ হতো। সেটা এখন রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার দুজনকেই কাজ চালু করতে হবে, বকেয়া টাকা দিতে হবে, এবং যাদের কাজ চেয়েছে কাজ দেয়নি, ফর্ম ফিল আপ করেছে, তাদেরকে ভাতা দিতে বাধ্য। 2021 ডিসেম্বর থেকে 2025 প্রায় 4 বছর ধরে 100 দিনের প্রকল্পের টাকা থেকে বঞ্চিত পশ্চিমবঙ্গ। তার কারণ প্রকল্প ঘিরে ওঠা দুর্নীতির ভুরি ভুরি অভিযোগ। ভুয়ো জব কার্ড তৈরি করে 100 দিনের কাজের টাকা লোপাট, জব কার্ডধারীর অজান্তেই তাদের পারিশ্রমিক হাতানো। কেউ কাজ না করেই অ্যাকাউন্টে টাকা পেয়ে গেছেন, আবার কেউ কষ্ট করে উপার্জন করা টাকা তৃণমূল নেতাদের হাতে তুলে দিতে হয়েছে বলে ভয়ঙ্কর অভিযোগ ওঠে। একটা পয়সা আমরা পাইনি, সংসার কোনো প্রকার ধার দেনা করে চলছে। যারা ভুয়ো জব কার্ড আছে তারা বাদ যায়, ঠিক আছে, কিন্তু আমাদের তো পরিশ্রমী পয়সা আমাদেরকে তো দিতে হবে। আমাদের দিয়ে মাটি না কাটাইয়ে সেই বোট টাঙাই নেছে, বোট টাঙাই নিয়ে পাশে পুকুর জিসিবি দিয়ে মাটি কাটিয়ে নিয়ে সেই টাকাটা ডলি তুলে নেছে 4 লাখ টাকা ওই পুকুরের। ডলি তো তৃণমূলে দাঁড়াইছিল এবার ভোটে। অভিযোগ প্রকৃত সুবিধাভোগীদের বঞ্চিত করে টাকা ঢুকেছে অন্যদের ব্যাংক অ্যাকাউন্টে। আমার সঙ্গে বলেছে যে তুমি টাকা ফেরত দাও, তোমার 500 টাকা দেবো। এখন তো করেন না, কিন্তু টাকা ঢুকলো কি করে? টাকা ঢুকলো কি করে আমি কি করে বলবো? ভুরে ভুরে দুর্নীতির অভিযোগ সামনে আসার পরই দফায় দফায় কেন্দ্রীয় টিম পাঠায় দিল্লি। তারা তদন্ত করে দেখার পর রিপোর্ট দেয়। এরপরই এ রাজ্যে 100 দিনের প্রকল্পের বরাদ্দ টাকা আটকে দেয় কেন্দ্র। পাল্টা মোদী সরকারের বিরুদ্ধে হকের টাকা আটকে রাখার অভিযোগে আন্দোলনে নামে তৃণমূল। কখনো রেড রোডে আম্বেদকরের মূর্তির সামনে ধর্ণা অবস্থানে বসেছেন খোদ মুখ্যমন্ত্রী। বাংলার মন জয় করবেন, গরিব লোকের টাকা লুট করে কোথায় গেল 100 দিনের টাকা? যারা কাজ করেছে 21 লক্ষ শ্রমিক, তাদের কেন দেওয়া হয়নি 2 বছর ধরে? তাদের কাজ করবার পরে টাকা, এর জন্য জেলে যাওয়া উচিত। কখনো দিল্লিতে গিয়ে দিল্লিতে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছে তৃণমূলের প্রতিনিধি দল, যা ঘিরে হুলস্থুল বেঁধেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ধর্নায় বসেছেন তৃণমূলের সাংসদরা। কলকাতায় রাজভবনের সামনে টানা 5 দিন ধর্নাতেও বসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু তারপরও 100 দিনের প্রকল্পের বকেয়া অধরাই থেকে গেছে। এই পরিস্থিতিতে গত বছর কেন্দ্রের 100 দিনের কাজের প্রকল্পের পাল্টা কর্মশ্রী প্রকল্পের কথা ঘোষণা করা হয় রাজ্য বাজেটে। এই প্রকল্পের আওতায় জব কার্ড হোল্ডারদের 50 দিন করে কাজ দেওয়ার কথা ঘোষণা করা হয়। 21 ফেব্রুয়ারি আমাদের যে 21 লক্ষ 100 দিনের কাজের কর্মচারীদের 3 বছর ধরে টাকা দেওয়া হয়নি, তাদের কাজের টাকাটা আমরা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেব। मोदी मनरेगा की मजदूरी का पैसा दिल्ली से भेजता है, लेकिन यहां की टीएमसी सरकार ने अपने तोलाबाजों को फायदा पहुंचाने के लिए यहां 25 लाख फर्जी जॉब कार्ड बना करके लोगों को दे दिए। मोदी गरीब के घर के लिए पैसा भेजता है तो टीएमसी सरकार तोलेबाजों के चुने लोगों को आपका पैसा दे देती है।
মাস দুয়েক আগে 100 দিনের কাজে কেন্দ্রের কাছে পশ্চিমবঙ্গ সহ কোন রাজ্যের কত টাকা বকেয়া রয়েছে সংসদে তা নিয়ে প্রশ্ন তোলেন তৃণমূলের রাজ্যসভা সাংসদ প্রকাশ চিকবড়াই। তার জবাবে কেন্দ্রীয় পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী কমলেশ পাসওয়ানের দেওয়া নথিতে বলা হয় 100 দিনের কাজ প্রকল্পে কেন্দ্রীয় বরাদ্দের সবচেয়ে বেশি বকেয়া রয়েছে পশ্চিমবঙ্গের 3038 কোটি টাকা। এদিকে খোদ কেন্দ্রীয় সরকারের দেওয়া তথ্যেই সামনে আসে ভুয়ো জব কার্ড বাতিলে 1 নম্বরে রয়েছে বিজেপি শাসিত উত্তরপ্রদেশ, দ্বিতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানেও রয়েছে বিজেপি শাসিত রাজ্যই। এরপরে বিরোধীরা প্রশ্ন তোলে বাংলায় দুর্নীতির অভিযোগে বরাদ্দ বন্ধ হলে উত্তরপ্রদেশ বা অন্য বিজেপি শাসিত রাজ্যের ক্ষেত্রে তা হয় না। 2021-এর বাংলায় যখন ভারতীয় জনতা পার্টি হেরে যাওয়ার পরে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ডিসেম্বর 2021 থেকে এই প্রকল্পের খাতে টাকা বন্ধ হয়ে গেছে। রাজ্যকে বঞ্চিত করা হয়েছে, এটা সত্য প্রমাণ হয়ে গেল। বঞ্চিত করলো কে? ভারতীয় জনতা পার্টি, কেন্দ্র শাসক। সুপ্রিম কোর্টের রায় হাইকোর্টের রায়কে বহাল রেখেছে। হাইকোর্টের রায়ে কি বলছে? হাইকোর্ট পরিষ্কার বলছে দুর্নীতি হয়েছে, পরিষ্কার বলেছে টাকা কেন্দ্র সরকারের কনসলিডেটেড ফান্ডে জমা দিতে হবে। শুধু তাই নয়, হাইকোর্ট বলেছে কেন্দ্র চাইলে তার নিজের মতো করে স্পেশাল প্রভিশন লাগাতে পারে এই 100 দিনের কাজ দেখভাল করার জন্য। আমরা কেন্দ্র সরকারের এই নিয়ম মেনেই হবে এবং আমরা কেন্দ্রের কৃষিমন্ত্রী এবং গ্রাম উন্নয়ন মন্ত্রককে বলবো যেন স্পেশাল প্রভিশন লাগানো হয় 100 দিনের কাজ দেখভাল করার জন্য। পশ্চিমবঙ্গের 100 দিনের প্রকল্পের কাজের টাকা বন্ধের প্রতিবাদে কলকাতা হাইকোর্টে মামলা করে পশ্চিমবঙ্গ ক্ষেত মজুর সমিতি। সেই মামলাতেই 18 জুন কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল 1 আগস্ট থেকে রাজ্যে 100 দিনের প্রকল্প চালু করতে হবে। মোদী সরকার এই রায় চ্যালেঞ্জ করলেও সেই আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্টও। সাধারণ মানুষের যে অধিকার, কাজের অধিকার, সেই অধিকারটাকে স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে রাজ্য এবং কেন্দ্রের একটা দ্বিধা ছিল। তাই তারা একটা, আমি বলি, মক ওয়ার লাগিয়ে রেখেছিল। আরে বাবা, কেউ যদি টাকা চুরি করে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা তুমি নাও, কিন্তু যে লোকগুলো কাজ করছে তাদের কাজটা বন্ধ হবে কেন, তাদের ভাতা বন্ধ হবে কেন, এটাই ছিল বিষয়। যাই হোক, আজকে সুপ্রিম কোর্ট ওদের এসএলপি খারিজ করে দেওয়াতে মানে পশ্চিমবঙ্গের গ্রামের ক্ষেত মজুর গরিব মানুষ, তাদের পক্ষে একটা অত্যন্ত ইতিবাচক রায় হলো।